আসসালামু আলাইকুম। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক আব্দুল নূর তুষার। আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে আমার প্রশ্ন, আম, নির্বাচন নিয়ে তো নানান কিছু হচ্ছে, সরকারের পক্ষ থেকে নানান ধরনের অজুহাত দাঁড় করানো হচ্ছে নির্বাচন প্রলোভিত করতে, এরকম একটি অভিযোগ এখন স্টাবলিশড হয়েছে নানান মহলের পক্ষ থেকে। এখন বিচারের বিষয়টি আনা হয়েছে, গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছিলেন তাদের বিচারটি করে, অন্তত কিছু মানুষের হত্যার বিচার করে তারপর নির্বাচন আয়োজনের একটা প্রস্তুতি নেওয়া হবে, এমনটি জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা। আপনার মূল্যায়নের সম্পর্কে বা এটি কেন হঠাৎ করে আবার সামনে নিয়ে আসা হলো? বিচার তো সবাই চায়, কিন্তু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টতা কি? বৃহৎ যে দুটি দল, তারা দুটি দলই রমজানের আগে অথবা এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। তারা এই চাপ প্রয়োগ করবেন, এটা আমরা আগেই বলেছি যে এই চাপ সামনে আসতে যাচ্ছে। এটা যে ঠিক হয়েছে, এটি রাজনীতি যারা বিশ্লেষণ করেন বা আমার মতো যারা টকশোতে কথা বলেন তাদের জন্য বেশ ভালো যে তাদের কথাবার্তা ফলে যাচ্ছে। কিন্তু এটা দেশের জন্য যে খুব ভালো তা কিন্তু না। কেননা এইভাবে চাপ দিয়ে জিনিসপত্র আদায় করার ব্যাপারটা যদি শুরু হয়ে যায়, তাহলে এমন নয় যে সবসময় দলগুলি যৌক্তিক চাপ দেবে, এবং একসময় দেখা যাবে যে অযৌক্তিক চাপের কাছেও সরকারকে মাথা নত করতে হবে, এবং সেটা যদি হয় তখন আবার নির্বাচন ঝামেলার মধ্যে পড়বে। এক একটা চাপ তারা মেনে নেবে, লোকজন বলবে যে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না, আমাদের কথা শুনছে তাদের কথা শুনছে না, বা তাদের কথা শুনছে না আমাদের কথা শুনছে না। এইসব শুরু হবে, যেটা এনসিপি এরই মধ্যে বলে দিয়েছে যে এই সরকারে নাকি বিএনপি জামাতের লোক বিএনপি। আছে, তাদের বা তাদের লোক নাই আর কি। এটা তারা বলেছে। তো এটা একটা দেখেন অদ্ভুত কথা না, তাদের লোক থাকে না কিভাবে? তাদের নেতা তো এই সরকার থেকে বের হয়েই নেতা হয়েছে। তো এইটা একটা অসুবিধা। আর আরেকটা প্রশ্ন আপনি যেটা করেছেন সেটি হচ্ছে যে আহ বিচার। বিচার ব্যবস্থা। হুম। বিচার সরকারের কাজ না, বিচার হচ্ছে আদালতের কাজ। সরকার যেটি করবেন, আদালতের কাছে বিচার প্রার্থী হবেন। যেহেতু এইখানে যারা সংক্ষুব্ধ জনগোষ্ঠী, সেই সংক্ষুব্ধ জনগোষ্ঠী হচ্ছে সাধারণ জনগণ, এবং এক ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাই সরকার এখানে বাদী। কিন্তু একই সঙ্গে তো আত্মীয় স্বজনরাও বাদী। তো এই বিচারটা যখন হবে, বিচার শুরু হবে, বিচারের প্রক্রিয়া, বিচার চলতে থাকবে। আদালত যখন বিচার সম্পন্ন হবে বা হয়েছে বলে মনে করেছেন, তখনই তারা রায় দেবেন। ফলে কোন বিচার কখন শেষ হবে এটা যদি কেউ ঠিক করতে পারে যে না আমরা জুনের মধ্যে 10টা বিচার শেষ করব, 15টা বিচার শেষ করব, তাহলে কিন্তু আদালত এক ধরনের প্রশ্নবিদ্ধ হয় যে আদালত কি আসলে সরকারের ইচ্ছা মতো বিচার করছে, নাকি আদালত তার স্যাটিসফ্যাকশন অনুযায়ী বিচার করছে, তার নিজের স্যাটিসফ্যাকশন অনুযায়ী। নিয়ম হচ্ছে আদালত এবং বিচারক তার নিজের স্যাটিসফ্যাকশন অনুযায়ী বিচারের রায়টা দেন। উনি যখন সন্তুষ্ট হন যে যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ উপস্থিত হয়েছে, যথেষ্ট পরিমাণে অপরাধ প্রমাণিত হয়েছে, তিনি তখন রায়ের দিকে যান বা আদালত তখন রায়ের দিকে যায়। তাই এইটা তো কখনোই সম্পূর্ণ শেষ করে নির্বাচনে যাওয়া আসলে অনেক দিনের ব্যাপার হয়ে যাবে। তাই বিচারের সঙ্গে নির্বাচনকে সম্পৃক্ত করা আসলে সঠিক নয়। বরং বিচারের দাবি সব তুলে ফেলা উচিত। যা কিছু অপরাধ সংঘটিত হয়েছে, এর জন্য বিচারগুলি আদালতের কাছে পৌঁছে দেওয়া উচিত। আমার কাছে মনে হয় যে তদন্ত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে আদালতের কাছে সকল চার্জশিট সহ আদালতের কাছে বিচার তোলা সম্ভব। কিন্তু আদালত কবে বিচার শেষ করবেন এটা তো আদালতের এখতিয়ার, এটা তো সরকারের এখতিয়ার না। এই এবং এই সরকার তো বিষয়টি বলতে পারেন না, সরকার কিন্তু এটা বলতে পারেন না যে বিচার শেষ না হলে জনগণের অন্যান্য অধিকারগুলি আহ স্থগিত থাকবে। যেমন হুম, হুম, হুম। নির্বাচন তো একটা অধিকার, ভোট তো একটা অবশ্যই, অবশ্যই। অধিকার। তাহলে এই অধিকারগুলি স্থগিত থাকবে শুধু বিচারের জন্য, এটা বলাটা আমার কাছে মনে হয় যে সঠিক নয়। বিচার বিচারের মতো অবশ্যই হবে। তারা যদি সংস্কার সম্পন্ন করতে পারেন, গ্রহণযোগ্য সংস্কার, তাহলে কেন বিচারের দাবিগুলি দ্রুত উত্থাপন করে আদালতের হাতে বিষয়টা ছেড়ে দিচ্ছেন না? আদালত তো নিশ্চয়ই নিরপেক্ষ, আদালত নিশ্চয়ই প্রজ্ঞাবান, এবং আদালত এই বিচার কবে শেষ করবে এটা যদি তারা বলে দিতে শুরু করেন, তাহলে কিন্তু আদালতের এখতিয়ার, আদালতের ক্ষমতা সম্পর্কে এক ধরনের প্রশ্ন তোলার সুযোগ থেকে যায়। আর কেউ যদি বলেন যে না রাজনৈতিক সরকার আসলে বিচার হবে না, তাহলে আবারও সে একই কথাই আমরা বলছি যে আদালত কি রাজনৈতিক সরকারের কথা শুনবে? এই আদালত তো নতুন ভাবে গঠিত আদালত। এই আদালত তো একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্পিরিটের ভিত্তিতে তৈরি করা আদালত। এই আদালত কেন কোনো সরকারের কথা শুনবে? এই আদালত স্বাধীনভাবে বিচার করবে, এটাই তো প্রত্যাশা। এখন এর মধ্যে দিয়ে যদি তাই হয়, মানে আইন উপদেষ্টা যা বলতে চেয়েছেন সেই পথে যদি এগোয়, তাহলে আপনি যেটা বলেছেন, আমি যে সামারি করার চেষ্টা করি, যে দুটো মেসেজ যাবে সরকারের কাছে, মানে সাধারণ মানুষের কাছে। একটা হচ্ছে সরকার বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়াটা মানুষের সামনে উপস্থাপন করতে চায়, অথবা আদালত সরকারের দ্বারা আজ্ঞাবহ হয়ে যে কোনো রায় দিচ্ছে, এরকম
রং মেসেজ তো মানুষের কাছে দিতে পারে নাকি? আপনি তো এটাই বোঝাতে চেয়েছেন। রং মেসেজ যেতে পারে না, ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি বলে দেন যে, আপনি যদি এই ঘোষণাটা দেন যে ডিসেম্বরের মধ্যে বিচার শেষ হবে বা জুনের মধ্যে বিচার, গ্রহণযোগ্য বিচার শেষ হবে, এটা আপনি তো বলতে পারেন না। আসলে বিচার তো আপনি করছেন না, করছে আদালত। তাহলে জি। আপনি আগে কি করে তারিখ দেন? আপনি নির্বাচনের তারিখ দিতে পারেন না, আপনি সংস্কার শেষ হওয়ার তারিখ দিতে পারেন না, আপনি বিচার শেষ হওয়ার তারিখ কি করে দেন? এই একটা তারিখ পাচ্ছেন, হুম, হুম। বুঝতে পারছেন, বাকি তারিখগুলো বুঝতে পারছেন না, এটা কি করে হয়, তাই না? তো এইটা আসলে মানুষকে এক ধরনের ভুল সংকেত দেবে। আরেকটি হচ্ছে যে সংকেতটা যে ভুল, সেটাও তো প্রমাণ করতে হবে, নইলে তো সংকেতটা ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি যদি তাদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে বিচারটা শেষ হয়, তাহলে বুঝতে হবে যে এই বিচার একটা টাইম টেবিল ধরে হচ্ছে, এই বিচার আসলে স্যাটিসফ্যাকশন ধরে হচ্ছে না। তো এটা তো হতে দেওয়া উচিত না। আদালতকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত যে আদালত কবে এই বিচার শেষ করবেন, কবে এই বিচার তারা শুরু করবেন, কিভাবে বিচার প্রক্রিয়া সামনের দিকে যাবে। আদালত কিন্তু একই সাথে যিনি অভিযোগ করেছেন তার অধিকার যেমন রক্ষা করে, দণ্ডিতেরও আত্মপক্ষ সমর্থনের অধিকার রক্ষা করে। 8 মাস পর এসে, সরকারের মেয়াদ তো 8 মাসের বেশি সময় হয়ে গেছে, এই সময়ের মধ্যে এসেও বিএনপি, যেহেতু এই মুহূর্তে একটি জনপ্রিয় রাজনৈতিক দল অপেক্ষাকৃত সব রাজনৈতিক দলের চেয়ে, তারা এই 8.5 মাসের মধ্যে সময়ের মধ্যেও নির্বাচনে একটি রোড ম্যাপ আদায় করতে পারলো না সরকারের কাছ থেকে, অথবা সরকার ঘোষণা করতে পারলো না। এটা কি সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে অন্তর্বর্তী সরকারের একটি আহ টালবাহানা, নাকি আপনি বলবেন এটি বিএনপির ব্যর্থতা, কোনটি? আমি মনে করি না যে বিএনপি, জামাত বা অন্য কোনো দল ব্যর্থ হয়েছে। তারা প্রকৃতপক্ষে রাজনৈতিক এক ধরনের প্রজ্ঞা দেখিয়েছেন। সরকারকে শুরুতেই নির্বাচনের জন্য বিব্রত করলে, চাপ দিলে এই ব্যাপারটা কোনোভাবেই সঠিক হতো না। তারা যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেছেন সরকারকে, যাতে সরকার স্বপ্রণোদিত হয়ে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেন। তারা কিন্তু বিভিন্ন টক শো এবং অন্যান্য জায়গাতে শুরু থেকেই নির্বাচনী রোডম্যাপের কথা বলেছেন, এবং আমি বা আমার মতো আরো অনেক আলোচক তারা শুরুতেই বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা রোডম্যাপ অন্তত দিতে হবে, যে তারা কতদিন অন্তর্বর্তীকালীন সময় থাকবেন। নির্বাচন হোক না হোক এটা তো পরের কথা, কিন্তু তারা কতদিনের জন্য এসেছেন এটা বলে দিলেই তো আমরা বুঝে যাই যে তারা যাওয়ার আগে নির্বাচন হবে। কিন্তু রাইট। তারা নিজেদের মেয়াদটাই নির্দিষ্ট করেন নাই। তারা সবসময় একটা ভেগ কথা বলেছেন যে বড় সংস্কার হলে দেরিতে, ছোট সংস্কার হলে তাড়াতাড়ি, বিচার হবে বিচারের পর। বলেছেন যে আপনারা যা চান সকলে মিলে ঐকমত্য হলে তারপরে ঠিক হবে। আবার বলেছেন সংস্কার এই বিষয়ে একটা ঐকমত্য হলে তাহলে হবে। এবং প্রধান উপদেষ্টা সবার আগে নির্বাচনের কথা বলেছেন, তারপরে দেখা গেছে অন্যরা নির্বাচনের পক্ষে কথা বলেছেন। আবার দেখা গিয়েছে প্রধান উপদেষ্টা বলার পরেও তার উপদেষ্টা মণ্ডলীর অনেক সদস্য নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে কথা বলেছেন। ফলে কেউ এই কেউ চার জিনিসগুলি, বছর থাকার কথাও বলেছেন। ফলে বিএনপি আসলে কোনো ব্যর্থতা দেখায় নাই। বিএনপি যথেষ্ট একটা সময় দেওয়ার চেষ্টা করেছে, যে সময়ের মধ্যে তারা আশা করেছে যে সরকার সবকিছু গুছিয়ে নিয়ে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যেভাবে ঘটনা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাতে করে কিন্তু এক ধরনের শঙ্কা সবার মনে জেগে উঠছে অন্য বিষয়ে, নির্বাচন বিষয়ে না। একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটি হচ্ছে এক ধরনের মব কালচার তৈরি হওয়া, একটি হচ্ছে কিছু কিছু মানুষ ক্ষমতায় না গিয়েই নিজেকে ক্ষমতায় আছি এরকম মনে করে এক ধরনের আহ অনিয়মতান্ত্রিক আচরণ শুরু করে দেওয়া। যেমন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একটি ছেলে চাঁদা তুলছে ঢাকা শহরের মাঝখানে বসে, এবং সেটা ভিডিও হয়ে গিয়েছে, সে বলছে চুলও সোজা করতে পারবে না। তারপরে পুলিশ তাকে গিয়ে ধরেছে। এটা তো আগে হওয়ার কথা ছিল, সে যে চাঁদা তুলছে এটাকে পুলিশ দেখে নাই। তো ফেসবুকে কিছু আসলে, সোশ্যাল মিডিয়াতে কিছু আসলে তারপরে সরকার মনোযোগী হচ্ছে। তো এই ব্যাপারগুলি যেটি করেছে, এগুলি ভাবিয়ে তুলেছে বিভিন্ন মহলকে যে যত দিন যাবে সরকার হয়তো আরো এইভাবে বিভিন্ন কাজে অতিমাত্রায় ফেসবুক নির্ভর এবং এক ধরনের দুর্বল জায়গাতে চলে যাবে। ফলে তারা নিজেরাও এক ধরনের আশঙ্কা থেকে আসলে এখন নির্বাচনের জন্য চাপ দিতে শুরু করেছেন। না, যদি নির্ভরতা হতো ফেসবুকের উপরে, অন্তত ফর্মাল যে মিডিয়া বা ট্রাডিশনাল মিডিয়াতে তো অনেক খবরই আসছে না, আমরা ধরে নিলাম ফেসবুকের উপরে যদি নির্ভরশীল হতো, তাও অনেক কিছু ভালো আউটপুট পাওয়া যেত। তাও তো আমরা দেখছি যে মব কালচারের কথা বলছেন, যে অরাজকতা চাঁদাবাজির কথা বলছেন, কই তাদের বিরুদ্ধে তো আমরা কোনো ব্যবস্থা দেখছি না। সরকারকে আমরা লক্ষ্য করেছি তারা সিলেক্টিভ উইজডম দেখাচ্ছেন, অর্থাৎ যেখানে হুম। তাদের মনে হয় যে তাদের এখন প্রজ্ঞা এবং তাদের এক ধরনের সততা প্রমাণ করতে হবে, সেখানে গিয়ে তারা সেটা করছেন। বিভিন্ন জায়গায় আবার যেখানে তাদের মনে হচ্ছে তারা চুপ করে থাকবেন, তারা চুপ করে থাকছেন, এমন ভাব করছেন তারা দেখতে পাচ্ছেন না। আবার আমরা দেখেছি যে বুলডোজার নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে,
এটাকে প্রতিবাদের ভাষা হিসেবে আহ, সরকারের দায়িত্বশীল মহল ফেসবুকে লিখেছেন। কিন্তু আবার একইভাবে অন্য কারো বাড়ি আক্রমণ হলে তারা বলছেন যে এটা খুবই নিন্দনীয়, এটা করা ঠিক হয় না। তো বাড়ি ভাঙা জিনিসটাই নিন্দনীয় হবে, অথবা বাড়ি ভাঙা জিনিসটা জায়েজ হয়ে যাবে। একটা বাড়ি ভাঙা প্রশংসনীয়, একটা বাড়ি ভাঙা নিন্দনীয়, এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা মানুষকে আসলে প্রশ্নবিদ্ধ করে। যে কোনো যুক্তিশীল মানুষ এর মধ্যে যুক্তি খুঁজে পাবেন না। এটা কারো পক্ষ বিপক্ষে না গিয়েই বলা যায়, একটি সভ্য দেশে যেখানে আইনের শাসন প্রযুক্ত হবে, সেখানে আদালতের সিদ্ধান্ত ছাড়া একটা পিঁপড়া বা একটা তেলাপোকাকে উচ্ছেদ করা যায় না। দেশের বর্তমান পরিস্থিতি থেকে আপনার কি কোনো আশঙ্কা আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আসলে দেশের সামনে এই ধরনের পরিস্থিতি হতে পারে? নির্বাচন দেরি হলে কি হয়? নির্বাচন দেরি হলে অগণতান্ত্রিক শক্তিগুলি শক্তিশালী হয়। বাংলাদেশে নানান ধরনের পক্ষ আছে। এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে এরকম পক্ষ থাকে। ঘটনা যেটা ঘটে, নির্বাচন না হলে যেহেতু কারোই কোনো দায়বদ্ধতা থাকে না, তারা যেটি করেন, এক একটি গ্রুপ তাদের ব্যক্তিগত শক্তি সঞ্চয় করে বিভিন্ন জায়গাতে তারা সেই শক্তি প্রয়োগ করতে শুরু করে দেন। এটা যে ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে তার মধ্যে একটি হচ্ছে যে, ধরেন আপনার ফরিদপুরে শক্তি বেশি, আমার চট্টগ্রামে, আরেকজনের রংপুরে। দেখা যাবে যে যার যেখানে শক্তি বেশি সেইখানে তারা আহ, তাদের শক্তি প্রদর্শন করতে শুরু করবেন, এবং এলাকা ভিত্তিক এক ধরনের রাজনৈতিক গ্যাং তৈরি হয়ে যাবে। এই এলাকায় আমার শক্তি বেশি, তাহলে আমার দলের শাসন, ওই এলাকায় আরেকজনের হুম। শক্তি বেশি, তার দলের শাসন। গণতন্ত্র না থাকলে যে যার মতো যেখানে যার শক্তি সেখানে সেই শক্তি প্রযুক্ত করতে শুরু করবে। ফলে অত্যন্ত বেশি মাত্রায় চাঁদাবাজি ফেরত আসবে, বেশি মাত্রায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দেবে। বিভিন্ন জায়গাতে প্রকৃত রাজনৈতিকভাবে জনপ্রিয় ব্যক্তিরা লাইমলাইট থেকে সরে যাবেন, এবং যাদের পেশি শক্তি বেশি তারা এইসব ক্ষেত্রে বের হয়ে এসে পেশি শক্তির জোরে রাজনৈতিক শক্তিকে হটিয়ে দিয়ে নিজেরা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে। এবং এইভাবেই কিন্তু এক একটি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। আপনি যদি সোমালিয়ায় যান, সিরিয়ায় যান, বিভিন্ন জায়গায় যান, ইরাকে যান, দেখবেন যে এই অগণতান্ত্রিক শাসন বেশি দিন চললে পরে এলাকায় এলাকায় এই ধরনের লর্ডরা গজিয়ে ওঠে, হুম, হুম। এবং এই লর্ডরা তখন বিভিন্ন এলাকা শাসন করতে শুরু করে। এইটা কিন্তু একটা মারাত্মক সংখ্যা। এইটা আসলে আমি মনে করি যে সরকারকে বিবেচনায় নেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে যে রাজনৈতিক সবচেয়ে বড় দলগুলির মধ্যে, বিষয়- হুম। রাজনৈতিক দলগুলির মধ্যে নানান ধরনের লড়াই থাকে। রাজনৈতিক দলের ভেতরের সদস্যদের মধ্যে এক ধরনের রেষারেষি ঘেঁষাঘেঁষি থাকে। যত দেরি হবে এই দলগুলিতে যারা লিবারেল তাদেরকে হটিয়ে দিয়ে কট্টরপন্থীরা এই দলগুলির ক্ষমতা নিয়ে নিতে চেষ্টা করবে, কারণ তাতে করে তাদের সুবিধা হয়। ফলে গুড থিঙ্কিং, ওয়াইজ থিঙ্কিং, এই বিষয়গুলি ধীরে ধীরে সরে যেতে শুরু করবে। এবং এক পর্যায়ে এই দলে যারা উগ্র, তারা মনে করবে যে আমরা যদি দলের নেতৃত্বে আসি, চাপ দিয়ে জোর করে আমরা নির্বাচন করাতে পারবো, এবং তারা তখন বেশি উৎপাত শুরু করবে। এটাও কিন্তু সরকারের জন্য স্বস্তিদায়ক হবে না, জনগণের জন্য স্বস্তিদায়ক হবে না। ফলে পৃথিবী অর্থনৈতিক চাপে আছে, সামরিক চাপে আছে। এরকম সময় বাংলাদেশ যত দ্রুত বিনিয়োগের দিকে যেতে পারবে, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে পারবে, আইন শৃঙ্খলা ভালো করতে পারবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নত করতে পারবে, আঞ্চলিক বাণিজ্যিক যে চুক্তি এবং জোটগুলি আছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, ততই বাংলাদেশ দ্রুত এই সুবিধাটা পাবে। নির্বাচন না হলে, বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হলে আমরা কিন্তু জাতি হিসেবে পিছিয়ে যাব। দর্শক, এই ছিল আমাদের আজকে আলোচনা। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।